আসসালামু আলাইকুম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংলিশ গ্রামারে একটি খুবই ইম্পর্টেন্ট টপিক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটি অংশ এবং এই টপিক থেকে আপনার প্রতিটি ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটি আমি একটি প্লে লিস্টের ভিতরে রাখবো। প্লে লিস্টের বাকি ভিডিওগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কিতই থাকবে। অর্থাৎ আজকের একটি ভিডিওতে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পুরোটা কমপ্লিট করতে পারবো না। সেক্ষেত্রে আজকে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সামনে পোস্ট করা ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। শুরুতে হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের রূপের উপর ভিত্তি করে ভার্বের যে পরিবর্তন একেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। এক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তিত হয় সাধারণত নাম্বার এবং পার্সন অনুসারে। নাম্বার এবং পার্সন অনুসারে সাবজেক্ট পরিবর্তিত হলে একমাত্র সেই ক্ষেত্রেই ভার্ব পরিবর্তিত হবে। যেমন এখানে বলেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ দ্য রুল দ্যাট এ ভার্ব ম্যাচ মাস্ট মানে হচ্ছে অবশ্যই ম্যাচ করতে হবে ইটস সাবজেক্ট ইন নাম্বার এবং পার্সন। নাম্বার এবং পার্সন অনুসারে ভার্বের যে পরিবর্তন, অথবা আপনারা এমন ভাবেও বুঝতে পারেন ব্যাপারটা যে ভার্বকে অবশ্যই ওই সেন্টেন্সের সাবজেক্টের সাথে ম্যাচ রাখতে হবে, সাদৃশ্য রাখতে হবে। যেমন এখানে আই হ্যাভ এ কার, শি হ্যাজ এ কার, দুটোর অর্থই কিছুটা একই। যেমন আমার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে। এখন এই দুটোর ভিতরে পরিবর্তন হয়েছে সাবজেক্ট দুটো এবং ভার্ব দুটো। অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুসারে সাবজেক্টের সাথে ম্যাচড হয়ে এখানে হ্যাভ ভার্ব বসেছে এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের সাথে ম্যাচ করে এখানে হ্যাজ ভার্ব বসেছে। অর্থাৎ আম, এখানে সাবজেক্টের পার্সনের ভিত্তিতে আপনার এখানে ভার্ব দুটো পরিবর্তিত হয়েছে। এভাবেই বিভিন্ন পরিবর্তনকে টার্গেট করে যেসব নিয়ম কানুন ইংলিশ গ্রামারে রয়েছে একে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। আমরা প্রথমেই রুল নাম্বার 1 দেখতেছি। রুল নাম্বার 1 এ বলেছে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু একমাত্র বাক্যের সাবজেক্ট হতে পারে। অর্থাৎ বাক্যের সাবজেক্ট একমাত্র নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুই হতে পারবে। এখন সমস্যা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কি? নাউন ইকুইভ্যালেন্ট ব্যাপার হচ্ছে ফর এক্সাম্পল নাউন ক্লোজ, নাউন ফ্রেজ, ভার্বাল নাউন। অর্থাৎ যে সমস্ত গ্রামাটিক্যাল টপিকস যেগুলো নাউনের সাথে কানেক্টেড এগুলো কি নাউন ইকুইভ্যালেন্ট বলা হয়। নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু। এইবার সাবজেক্ট আকারে অলওয়েজ আপনার কোনো কোনো নাউন অথবা কোনো প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু বসতে পারবে। তবে অনেক সময় হয় কি যে আমরা সেন্টেন্সের শুরুতে আমরা অ্যাজেটিভ দেখি, সেন্টেন্সের শুরুতে অ্যাজেটিভ দেখি, কিন্তু অ্যাজেটিভ কখনোই বাক্যের সাবজেক্ট হয় না। বাক্যের শুরুতে অ্যাজেটিভ থাকলে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ বাক্যের শুরুতেই যখন আপনি দেখবেন অ্যাজেটিভ আছে এর মানে এই না যে বাক্যের সাবজেক্ট হচ্ছে এখানে অ্যাজেটিভ। কিন্তু অ্যাজেটিভ যখন বাক্যের শুরুতে থাকে সেক্ষেত্রে কিছু স্পেসিফিক স্ট্রাকচার একটা বাক্যে মেনে চলতে হয়। যেমন এখানে দুটো স্ট্রাকচার দেওয়া আছে অ্যাজেটিভ প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস সিঙ্গুলার সাবজেক্ট। অর্থাৎ বাক্যের শুরুতে আপনার অ্যাজেটিভ থাকুক, তখন আপনার সাবজেক্টটা ভার্বের পরে এসে যায়। অর্থাৎ শুরুতে যখন অ্যাজেটিভ থাকে তখন সাবজেক্ট সাধারণত ভার্বের পরে চলে যায়, আর তখন ভার্বের রূপটা এই যে ভার্বের পরে যে সাবজেক্টটা রয়েছে এই অনুসারে পরিবর্তিত হয়ে থাকে। আবার সেকেন্ড যে স্ট্রাকচারটা লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে অ্যাজেটিভ প্লাস প্লুরাল ভার্ব প্লাস প্লুরাল সাবজেক্ট। অর্থাৎ ভার্বের পরে যে প্লুরাল সাবজেক্টটা রয়েছে এই প্লুরাল সাবজেক্ট অনুসারে এখানে ভার্ব পরিবর্তিত হয়ে প্লুরাল ভার্বে রূপান্তরিত হলো। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি আরো ইজি হয়ে যাবে আপনাদের জন্য। কি বললো? সুইট ড্যাশ দি ইউজেস অফ অ্যাডভার্সিটি। শুরুতে সুইট একটা অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে ঠিকই, কিন্তু এটার সাবজেক্ট হচ্ছে দি ইউজেস অফ অ্যাডভার্সিটি, এর অর্থ হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এইবার আমরা মাঝে যে ভার্বটা ইউজ করব, এই ভার্বটা হবে অবশ্যই এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্টটা আপনারা লক্ষ্য করুন যে ইউজের প্লুরাল ফর্ম ইউজেস ব্যবহার করা হয়েছে, তাই এখানে ভার্বটা হবে আর। সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি, অর্থ হচ্ছে দুঃখে প্রয়োজনীয়তা মধুর। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে দিতে। যদি সম্ভব না হয় অবশ্যই আমি একটা শর্ট ভিডিও আপনাদের জন্য আপলোড করব। রুল নাম্বার 2, 1 and a half এর পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। 1 and a half। এখন আমরা জানি যে সিঙ্গুলার বলতে বোঝায় এক, এক একক। অর্থাৎ এক একককে আমরা সিঙ্গুলার হিসেবে জানি। এখন একের থেকে যদি সামান্য একটুও বেশি হয় তখন সেটি আর সিঙ্গুলার থাকে না, তখন কি হয়ে যায় সেটি, তখন সেটি প্লুরাল হয়ে যায়। এজন্য আমরা ওয়ান অ্যান্ড এ হাফের পরে প্লুরাল নাউন ইউজ করি, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুসারে ওয়ান অ্যান্ড এ হাফের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। অর্থাৎ ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারে নাউনের সংখ্যা একের থেকে বেশি হলেই নাউনের প্লুরাল হবে, কিন্তু নাউনের সংখ্যা 2 না হওয়া পর্যন্ত ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, এখানে সম্পূর্ণ লাইনটি উঠে নেই। এখানে আপনারা দ্বিতীয় স্ট্রাকচারটা দেখেন, যে ওয়ান অ্যান্ড এ হাফ বা অথবা কোয়ার্টার প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে স্ট্রাকচার। মাঝখানে এই প্লাসটা আপনারা ইগনোর করবেন। অর্থাৎ নিয়ম অনুসারে ওয়ান অ্যান্ড এ হাফ অথবা কোয়ার্টার অথবা যে কোনো কিছু হোক একের থেকে বেশি কিন্তু দুইয়ের থেকে কম, একের থেকে বেশি কিন্তু দুইয়ের থেকে কম, এই ক্ষেত্রে আপনার নাউনটি কি হবে, নাউনটি অবশ্যই প্লুরাল হবে, কিন্তু ভার্ব এখানে অবশ্যই সিঙ্গুলার হবে, কারণ নিয়ম অনুসারে একের থেকে বেশি কিন্তু দুইয়ের থেকে কম সাবজেক্টে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়, হয় কখনোই প্লুরাল হয় না। দুই না হওয়া পর্যন্ত ভার্ব কখনোই প্লুরাল হবে না। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান অ্যান্ড এ হাফ অ্যাপেলস ইজ এনাফ। এখন ওয়ান অ্যান্ড এ হাফ অ্যাপেলস, এখানে নিয়ম অনুসারে ওয়ান অ্যান্ড এ হাফ বসেছে এবং এটার সাথে একটা প্লুরাল নাউন বসেছে, কিন্তু আমরা ভার্ব হিসেবে ইউজ করেছি এটা সিঙ্গুলার ভার্ব। আবার ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার ম্যাঙ্গোস ইজ রোটেন, আমরা ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার বসালাম। ওয়ান অ্যান্ড এ কোয়ার্টার এটি দুইয়ের থেকে কম, দুইয়ের থেকে কম কিন্তু একের থেকে বেশি, তাই এখানে নাউন ম্যাঙ্গো এটা প্লুরাল হয়ে গেল ম্যাঙ্গোস এবং ভার্ব এখানে সিঙ্গুলার বসলো। আশা করি বুঝতে পারছেন। পরের রুলটি, সাধারণত কোনো সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এটি একটি নর্মাল ব্যাপার। আপনারা জানেন যে একটা সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার সাবজেক্ট একটি মাত্র কোনো কিছু, একটি মাত্র, এখানে একটি মাত্র হবে, একটি আর না, আহ, একটি মাত্র কোনো কিছু, আহ, একজন ব্যক্তি বা বিষয় বা একটি নাম নির্দেশ করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হলে এর সাথে এস বা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বও সিঙ্গুলার হবে, আপনারা জানেন। এবং সিঙ্গুলার ভার্ব কখনোই যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে সাবজেক্ট হিসেবে নেয়, অর্থাৎ সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে একটা এস অথবা একটা ইএস যোগ হবে। কতগুলো ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস টেন্স হয় না, তাদের ইনডিফিনিট টেন্স করতে হয়। যেমন লাইক, বিলং, ওয়ান্ট, সি, বিয়ার ইত্যাদি। কোনো নাউন দেখতে প্লুরাল হলেও যদি তার যদি একটি নাম হয় তখন সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন সুন্দরবনস ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট। এই একটি নিয়মের ভিতরে আমি তিনটি নিয়ম অ্যাড করেছি, যেহেতু তিনটেই হচ্ছে আপনার ওই যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা নিয়ে, এখানে টার্গেট হচ্ছে এস বাই এস যুক্ত করা। এক্ষেত্রে প্রথম নিয়মটা হচ্ছে এই পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ভার্বটা, যখন সাবজেক্টটা আপনার থার্ড পারসন অথবা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আপনারা ভার্বের সাথে অবশ্যই এস বাই এস যুক্ত করবেন। আবার কতগুলো ভার্ব আছে যেগুলো কখনোই কন্টিনিউয়াস হবে না, অর্থাৎ তাদেরকে ইনডিফিনিট টেন্স করতে হয়। যেমন
এখানে লাইক, বিলং, ওয়ান্ট, সি, বিয়ার ইত্যাদি। আবার কোনো নাউন দেখতে প্লুরাল হলেও যদি তা একটি নামকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন সুন্দরবনস, আমরা জানি বাংলায় আমরা বলি সুন্দরবন, কিন্তু ইংলিশে সুন্দরবনকে আমরা এমনভাবে বলি সুন্দরবনস, সুন্দরবানস, সরি, সুন্দরবানস। এজন্য এই সুন্দরবানস দেখতে প্লুরাল হলেও এটি মূলত একটি বনকে নির্দেশ করতেছে, তাই এক্ষেত্রে সুন্দরবানস একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, যেটা হচ্ছে ইজ। দি সুন্দরবানস ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন একটি উপকূলীয় বন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। রোল নাম্বার 3 তে বলা হয়েছে ইফ বা উইশ এর পরে সাবজেক্ট এবং নাম্বার এবং পার্সন, সাবজেক্টের নাম্বার এবং পার্সন যাই হোক না কেন, বি ভার্ব হিসেবে অলওয়েজ ওয়্যার বসবে। ইফ এবং উইশ, ইফ এবং উইশের সাথে যখন সরাসরি কোনো সাবজেক্ট থাকে, ইফ এবং উইশের সাথে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আপনার একটা ভার্ব বসাতে হবে এবং ভার্বটা অবশ্যই কি হতে হবে? বি ভার্ব। যদি বি ভার্ব আপনার বসাতে হয় ইফ বা উইশের পরে, সেক্ষেত্রে অবশ্যই আপনার কি করতে হবে? বি ভার্বটা ওয়্যারে নিতে হবে। বি ভার্ব বলতে আমরা কি বুঝি? বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা ভার্বকে আমরা বি ভার্ব হিসেবে ধরে থাকি। হ্যাঁ, এখন আমরা জানি যে এই বি ভার্ব পার্সন টু পার্সন মানে চেঞ্জ হয়, পার্সন টু পার্সন চেঞ্জ হয়, তারপর টেন্স অনুযায়ী চেঞ্জ চেঞ্জ হয়, আপনার নাম্বার অনুসারে চেঞ্জ হয়, কিন্তু ইফ বা উইশের পরে এইগুলো কিছুই কাজ করবে না, আপনার অবশ্যই সেখানে একটা ওয়্যার বসাতে হবে, ওয়্যার বাদে আর কিচ্ছু বসবে না। ইফ এর পরে যদি আপনার একটা সাবজেক্ট হবে এবং বি ভার্ব বসাতে হবে আপনার ইফ বা উইশের পরে। আবার রুল নাম্বার 4, রোল নাম্বার 4 কি বললো? এন্ড যুক্ত একাধিক নাউন যখন একক ব্যক্তি বা একক ভাব অথবা ধারণা বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। মনে রাখুন, এ এন্ড বি ইকুয়াল টু সি হয় তখন দুটি নাউন যুক্ত হয়ে একক কিছু হলেই ভার্বটি সিঙ্গুলার হবে। আচ্ছা, ব্যাপারটা একটু জটিলভাবে এখানে লেখা, আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিই। এন্ড দ্বারা যখন দুটো নাউন যুক্ত হয় সাধারণত এটি প্লুরাল হয়। যেমন রহিম এবং করিম, রহিম এবং করিম আসতেছে, রহিম অ্যান্ড করিম, করিম আর কামিং। এক্ষেত্রে রহিম আর করিম দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট এখানে প্লুরাল এবং ভার্বও প্লুরালই হবে। কিন্তু অনেক সময় এমন হয় না যে একজন ব্যক্তি বা একটা সিঙ্গেল একক দুটো বিষয়কে ধারণ করে। যেমন আমি একাধারে টিচার এবং আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট এবং টিচার। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়তেছি। আমি জাহাঙ্গীরনগরের পার্সপেক্টিভে আমি একজন আইন বিভাগের স্টুডেন্ট। আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অথবা যারা আমার কোর্সে আছেন অথবা যারা আমার কাছে পার্সোনালি পড়ে, তাদের পার্সপেক্টিভে আমি একজন টিচার তাদের কাছে। এখন এমন প্রায় হয় যে একজন ব্যক্তি দুটো রূপ ধারণ করবে, দুটো আহ, ব্যক্তি পরিচয় ধারণ করে একই ব্যক্তি। সেই ক্ষেত্রে হয় কি যে আপনার সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে হয়। যেমন আমি আপনার একটা সেন্টেন্স দেখাই এখানে, ব্রেড অ্যান্ড বাটার বা জেলি, ব্রেড অ্যান্ড বাটার। এখন ব্রেড অ্যান্ড বাটার যদি আমি এমনভাবে বলি যে ব্রেড অ্যান্ড বাটার আর টু ডিফারেন্ট থিংস, এমনভাবে যদি আমি আলাদা করে বলি যে ব্রেড এবং বাটার দুটো ভিন্ন বিষয়, সেই ক্ষেত্রে আপনার ব্রেড অ্যান্ড বাটার আলাদা আলাদা, যদি এমনভাবে সেন্টেন্সটা আমি দাঁড়া করি। কিন্তু এমনভাবে যদি বলি যে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, অর্থাৎ রুটি মাখন আমার একটা ফেভারিট ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট হিসাবে আমরা ব্রেড অ্যান্ড বাটারকে একটা ইউনিট হিসেবে ধরেছি। আপনারা দেখবেন ওই যে দোকানে জেলি মাখানো ব্রেড পাওয়া যায়, রুটি পাওয়া যায়, আহ, দুটো রুটির মাঝে আপনার জেলি দেওয়া থাকে। ওইটা কিন্তু একটাই খাবার, ওটা কিন্তু আমরা আলাদা আলাদা করে খাই না কখনো, একটাই খাবার। তো ব্রেকফাস্ট হিসেবে আমরা যখন ওইটা গ্রহণ করি অথবা যে কোনো সময় আমরা খাই অথবা যে কোনো সময় মেনশন করতে যাব ব্রেড অ্যান্ড বাটার একসাথে, তখন ওটা সিঙ্গুলার ভাবে আপনাদের উপস্থাপন করতে হবে। এবং আপনারা দেখেন এখানে ইয়েলো অ্যান্ড ব্লু মেক্স গ্রিন কালার। এখন আপনারা যখনই ইয়েলো অ্যান্ড ব্লু মিক্স করবেন, একসাথে রাখবেন, তখন ওটা গ্রিন কালার হয়ে যাবে অবশ্যই। তো আপনারা ইয়েলো অ্যান্ড ব্লু অবশ্যই একটা একক হিসেবে আপনাদেরকে ধরতে হবে। রাইস অ্যান্ড কারি বা ভেজিটেবলস ইজ মাই ফেভারিট ডিশ,
অর্থাৎ এইসব সেন্টেন্সে হয় কি যে আপনারা সেন্টেন্সটা পরেই এমনভাবে বুঝতে পারবেন যে এই দুটোকে একটা ইউনিট অর্থাৎ একটা ডিশ হিসেবে ধরা হয়েছে, রাইস অ্যান্ড কারি। হর্স অ্যান্ড ক্যারিজ ইজ অ্যাট দ্য ডোর। হর্স অ্যান্ড ক্যারিজ, এখন হর্স অ্যান্ড ক্যারিজ বলতে আমরা বুঝি ঘোড়া গাড়ি। এখন ঘোড়া গাড়ি তো একটাই হয়, তাই না? একটা সিঙ্গুলার ইউনিট ওখানে। আমার ঠান্ডা লেগেছে, তো আগেই সরি আওয়াজ করার জন্য। এখন ব্যাপার হচ্ছে যে এই নিয়মটা একটু কমপ্লেক্স হলেও কিন্তু ব্যাপারটা খুব ইজি যখন আপনারা বুঝতে পারবেন। যখন ব্রেড অ্যান্ড বাটার বাজারে আমরা আলাদা পণ্য হিসেবে কিনি, সেক্ষেত্রে ভার্বটি আপনার প্লুরাল হবে, এটা কমন কমন সেন্স, কারণ আলাদা আলাদা ভিন্ন ব্যাপার। কিন্তু নাস্তা খাওয়ার সময় যখন আমরা ব্রেডের সাথে বাটার বা জেলি মিশিয়ে খাই, তখন সেটি হয়ে যায় সিঙ্গুলার, কারণ সেটা একটা ইউনিট ধারণ করে। আশা করি বুঝতে পারছেন। রুল নাম্বার 5, এটাও রুল নাম্বার 4 এর মতোই। একই ব্যক্তি যখন দুটো পদবীর অধিকারী হয়, যেটা আমি একটু আগেই বললাম যে আমি একসাথে টিচার এবং স্টুডেন্ট, অর্থাৎ দুটো পদবী, দুটি আহ, ধারণ একই একই একটা ইউনিটের ভিতরেই আপনি রাখতে পারতেছেন। ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার ভার্বটা সিঙ্গুলার হয়। এখন ব্যাপার হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দি হেডমাস্টার অ্যান্ড দি চেয়ারম্যান আর প্রেজেন্ট অ্যাট দি লাস্ট মিটিং। অর্থাৎ হেডমাস্টার এবং চেয়ারম্যান একই মিটিংয়ে একটা মিটিংয়ে ছিল। ধরুন আপনি কলেজে পড়েন অথবা আপনি ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন। এখন সামহাউ আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ধরুন আইন বিভাগের চেয়ারম্যান। আইন বিভাগের চেয়ারম্যানই হচ্ছে আইন অনুষদের ডিন। আইন অনুষদের ডিন। এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? যখন তাদেরকে অ্যাড্রেস করা হবে এমনভাবে বলবো, দি ডিন অ্যান্ড দি চেয়ারম্যান, সরি, দি ডিন অ্যান্ড চেয়ারম্যান, অথবা দি চেয়ারম্যান অ্যান্ড ডিন ইজ প্রেজেন্ট হিয়ার। অর্থাৎ একই ব্যক্তি দুটো পদবীর অধিকারী। এবং এখন ব্যাপার হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে এই যে যে ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে এই ব্যক্তি কি আসলেই দুটো কিনা, মানে দুটো পদবীর অধিকারী কিনা। এই ক্ষেত্রে আপনার এমনভাবে ভাবতে হবে, এমন এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে অ্যান্ড দ্বারা যুক্ত যে দুটো নাউন আছে, এই দুটো নাউনের প্রত্যেকটির সাথে কি দি আছে না একটির সাথে দি আছে। যদি একটি নাউনের সাথে অর্থাৎ শুরুতে যদি দা থাকে, সেক্ষেত্রে এই দা আপনার বুঝাবে যে হেডমাস্টার এবং চেয়ারম্যান একই ব্যক্তি। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হেডমাস্টার এবং চেয়ারম্যান যখন দুটো দা দ্বারা যুক্ত থাকবে, সেই ক্ষেত্রে আপনার এই দা হেডমাস্টার এবং দা চেয়ারম্যান হচ্ছেন ভিন্ন দুজন ব্যক্তি। আরো ক্লিয়ারলি বলি, যখন অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউনের একটির পূর্বে দি থাকবে, শুরুটার প্রথম প্রথম নাউনটার পূর্বে দি থাকবে, তখন এই হেডমাস্টার এবং চেয়ারম্যান একই ব্যক্তি। আর যখন আপনার হেডমাস্টার এবং চেয়ারম্যান দুটোর পূর্বেই দি আছে, এই ক্ষেত্রে আপনার হেডমাস্টার এবং চেয়ারম্যান দুজন ভিন্ন ব্যক্তি। যখন একই ব্যক্তিকে বোঝাবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। যখন দুটো ভিন্ন ব্যক্তিকে বোঝাবে সেক্ষেত্রে আপনার অবশ্যই প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। রোল নাম্বার 6, অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক সিঙ্গুলার নাউনের পূর্বে ইচ, এভরি অথবা নো থাকলে ভার্বটি সিঙ্গুলার হবে। আবারও বলি, অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক সিঙ্গুলার নাউনের প্রতিটির পূর্বে ইচ এবং এভরি থাকলে অথবা নো থাকলে সেক্ষেত্রে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। এখন আপনারা যখন কোনো গ্রামাটিক্যাল নিয়ম পড়বেন, অবশ্যই আপনারা কি করতে হবে জানেন? প্রতিটি ওয়ার্ড, ওই রুলের প্রতিটি ওয়ার্ড আপনাদের অ্যানালাইজ করে পড়তে হবে। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক, অবশ্যই দুই বা ততোধিক, এটা আপনার অ্যানালাইজ করতে হবে যে একটা থাকলেই হবে না, অবশ্যই সেখানে দুটো থাকতে হবে এবং দুটো থেকে বেশি ততোধিক থাকতে হবে। এবং ততোধিক কি থাকতে হবে? সিঙ্গুলার নাউন থাকতে হবে, নট প্লুরাল নাউন। এর দ্বারা যুক্ত দুই বা ততোধিক সিঙ্গুলার নাউনের প্রত্যেকটির পূর্বে যে কয়টা সিঙ্গুলার নাউন ওখানে যুক্ত আছে প্রত্যেকটির পূর্বে ইচ আছে অথবা এভরি আছে অথবা নাও আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভার্বটা কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ এ পেন। দেখুন এন্ড দ্বারা যুক্ত আছে, এই এন্ড দ্বারা যুক্ত আছে দুই বা ততোধিক, এই দুইটা আছে, দুইটা নাউন সিঙ্গুলার নাউন, অবশ্যই গার্ল এখানে সিঙ্গুলার, বয় এখানে সিঙ্গুলার। এবং প্রত্যেকটির পূর্বে এই বয়ের পূর্বেও আছে, গার্লের পূর্বেও আছে, কি আছে?
ইচ আছে, ইজ এভরি নো, ইজ আছে। তো ইজ বয় অ্যান্ড ইজ গার্ল এখানে নিয়মে দেওয়া প্রতিটি কন্ডিশনে এখানে মেনটেন করতেছে। এখন ইজ বয় অ্যান্ড ইজ গার্ল এটি এই নিয়ম অনুসারে আপনার কোন ভার্ব গ্রহণ করবে? অবশ্যই ভার্বটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, সাবজেক্টে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এভরি ডে অ্যান্ড ইজ ডে অ্যান্ড ইজ আওয়ার ব্রিংস ইজ ডিউটি। এখন এক্ষেত্রে আপনারা যদি এভরি ইউজ করতেন, এভরি ডে অ্যান্ড এভরি আওয়ার ব্রিংস ইজ ডিউটি হতো, অর্থ এখানে চেঞ্জ হতো না। আচ্ছা, আশা করি নিয়মটা বুঝতে পারছেন, এটা তো ইজি একেবারে। আচ্ছা, রুল নাম্বার 7, ইথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, সরি, ফিজিক্স, অ্যাথলেটিক্স এবং অনেক, এগুলো যদি সাবজেক্ট বা একাডেমিক ডিসিপ্লিন, পাঠ্য বিষয়, পাঠ্য বিষয়ের নাম বোঝায়, সেক্ষেত্রে অবশ্যই ভার্বটা কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কিন্তু এই যে একাডেমিক বিষয়গুলো অথবা সাবজেক্টগুলো, এদের পূর্বে কখনোই আপনার কোনো ডিটারমাইনার বসে না। সাবজেক্ট বোঝালে, সাবজেক্ট বোঝালে বা একাডেমিক সাবজেক্ট বোঝালে সেক্ষেত্রে কখনোই আপনার কি বসবে না? ডিটারমাইনার বসবে না। কিন্তু যদি এদের পূর্বে ডিটারমাইনার, ডিটারমাইনার কি কি বসতে পারে? ডিটারমাইনার হিসাবে মাই, হিজ, হার, দেয়ার, সজলস, পজিটিভ অ্যাপোস্ট্রোফি এস আছে, নো, দি এবং অনেক কিছু। হ্যাঁ, এগুলো যখন ডিটারমিনার হিসেবে আপনাদের ওই যে সাবজেক্ট বা একাডেমিক ডিসিপ্লিনের পূর্বে বসবে, সেক্ষেত্রে আপনার ওই একাডেমিক সাবজেক্ট বা ডিসিপ্লিন আর পাঠ্য বিষয় হয় না। ওইটা বোঝায় যে নিজের একটা মানে কোয়ালিটিস বা এমন কিছু, নিজের কোয়ালিটি এমন কিছু বোঝায়। যেমন দেখুন, এখানে পলিটিক্স ইজ দি বিজনেস অফ হিজ লাইফ, একটা এখানে পলিটিক্সের সাথে আমরা কি বুঝাইলাম? পলিটিক্সের সাথে এখানে আমরা ইজ আনলাম। পলিটিক্স একটা সাবজেক্টকে বোঝাচ্ছে, সাবজেক্ট সিঙ্গুলার আমরা এখানে ইজ আনতেই পারি। আবার পলিটিক্স ইজ পপুলার অ্যাট হিজ ইউনিভার্সিটি, তার ইউনিভার্সিটিতে পলিটিক্স খুব পপুলার, সাবজেক্ট হিসেবে পপুলার। হ্যাঁ, কিন্তু হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল, এখানে কিন্তু হিজ পলিটিক্স, পলিটিক্সের পূর্বে একটা ডিটারমাইনার বসছে, হিজ পলিটিক্স, এখানে এটার সাবজেক্ট নাই, এখানে মানে এখানে একাডেমিক ডিসিপ্লিন নেই। এখানে সাবজেক্ট বলতে কিন্তু কর্তাকে বোঝাচ্ছে না, এখানে কিন্তু পাঠ্য বিষয়কে বোঝাচ্ছে। হ্যাঁ, তো এই সাবজেক্টে একটা সাবজেক্ট রয়েছে, কিন্তু ওই সাবজেক্টের পূর্বে একটা কি আছে? ডিটারমাইনার রয়েছে। ডিটারমাইনার থাকার কারণে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আপনার কি প্লুরাল হয়ে গেছে, এই সাবজেক্টে কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল, এখানে প্লুরাল সাবজেক্ট হয়েছে বিদায় এখানে প্লুরাল সাবজেক্টের সাথে আর বসলো প্লুরাল ভার্ব। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যে কোনো এই যে এখানে যদি আমরা এমন ভাবে বলি যে মাই ম্যাথমেটিক্স, মাই ম্যাথমেটিক্স এর সাথে অলওয়েজ কি হবে? আর। মাই ম্যাথমেটিক্স আর নট গুড, মাই ফিজিক্স আর নট গুড, হিজ ফিজিক্স আর নট গুড, হিজ এথিক্স আর নট গুড, কামালস এথিক্স আর নট গুড, দি এথিক্স আর নট গুড। মানে কোনো ডিটারমিনার বসলেই হবে, বসলেই সেটা প্লুরাল হয়ে যাবে। রুল নাম্বার 8, দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন ইকুয়াল টু প্লুরাল ভার্ব প্লাস প্লুরাল ভার্ব। এখন ব্যাপার হচ্ছে প্লুরাল কমন নাউন বা দি প্লাস অ্যাডজেক্টিভ এর মানে কি? এখন ব্যাপার হচ্ছে আর্টিকেল অথবা ডিটারমাইনার অলওয়েজ কি কি বসে? অলওয়েজ আপনার নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুর সাথে আপনার ডিটারমাইনার অথবা আর্টিকেল যেটা আছে আর্টিকেল বসে। এবার ব্যাপার হচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে অ্যাডজেক্টিভের পূর্বেও আপনার দি বসে, অথবা যে কোনো ডিটারমাইনার আপনি অনেক সময় অ্যাডজেক্টিভের আগে বসাতে পারেন। এই ক্ষেত্রে দি প্লাস অ্যাডজেক্টিভ, ওইটার অ্যাডজেক্টিভ থাকে না, দি এর পরে যে অ্যাডজেক্টিভ থাকে ওটা অ্যাডজেক্টিভ থাকে না, ওইটা কি হয়ে যায়? ওটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন এখানে দি পুর, এখানে দি পুর বলতে একজন পুর কি বোঝাচ্ছে না, দি পুর বলতে দুনিয়ায় যত গরিব মানুষ আছে তাদেরকে বোঝানো হয়েছে। এখন দি পুর আর বর্ন টু সাফার, এখন যেহেতু দুনিয়ার সকলকে বোঝানো হয়েছে অবশ্যই এটা প্লুরাল, তাই না? তো প্লুরালের জন্য এখানে আমরা কি ইউজ করলাম? দি পুরের সাথে আর ইউজ করলাম, এখানে দেখতে এটা সিঙ্গুলার হলো, এটা প্লুরাল। অর্থাৎ দি প্লাস অ্যাজেটিভ, অবশ্যই দি প্লাস অ্যাজেটিভ থাকতে হবে, দি প্লাস অ্যাজেটিভ প্লাস ইকুয়াল টু, দি প্লাস অ্যাজেটিভ ইকুয়াল টু কি হয়? প্লুরাল কমন নাউন হয়, এবং প্লুরাল কমন নাউন সবসময় কি হয়? প্লুরাল ভার্ব গ্রহণ করে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে রোল নাম্বার 9, উইথ। এই শেষ, রোল নাম্বার 10 পর্যন্তই আছে, আপনারা দেখুন আর 5-7 মিনিট দেখুন, ভিডিও আমি জানি অনেক লম্বা হয়ে গেছে। রুল নাম্বার 9, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই বা উইথ, ইন এডিশন টু, আর নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট,
দ্বারা, এখানে যারা না, এখানে সেন্টেন্সটা হবে দ্বারা। দ্বারা দ্বারা যুক্ত একাধিক নাউন অথবা প্রোনাউনের ক্ষেত্রে পূর্বের বা প্রথম নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব হবে। এটা একেবারে ইজি একটা নিয়ম। উপরে উল্লেখিত যে কয়টা কানেক্টর রয়েছে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট, এগুলো দ্বারা যুক্ত একাধিক নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই পূর্বের যে অথবা প্রথম যে নাউন বা প্রোনাউনটি আছে ওই নাউন বা প্রোনাউন অনুসারে আপনাদের ভার্ব হয়। যেমন করিম অ্যাজ ওয়েল অ্যাজ দি স্টুডেন্টস ডিজার্ভস দি প্রাইজ। এখন ভার্বের পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টস। এখন আপনারা জানেন যে প্লুরাল যখন সাবজেক্ট থাকে তখন আপনার ভার্বটা কি হয়, প্লুরাল ভার্বে এবং এস বাই এস যোগ হয় না, কিন্তু এখানে সমস্যা কি, অ্যাজ ওয়েল অ্যাজ আকারে আছে, এটা সাবজেক্টটা কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত আছে। এখন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত দুটো নাউন কি হয় আপনার, প্রথম যে নাউনটা আছে প্রথম নাউন অনুসারে আপনার ভার্ব হয়। যেমন এখানে করিম, করিম অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস, এখানে করিম প্রথম নাউন, এর জন্য করিমের নাম্বার অনুসারে, নাম্বার পার্সন অনুসারে এখানে আপনার ভার্বটা হবে। তো করিম এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। কিন্তু সেকেন্ড যে সেন্টেন্সটা দেখুন, দি টিচার্স অ্যালং উইথ দি ক্লার্ক ওয়্যার ইন দি রুম, এখানে অ্যালং উইথ এর পূর্বে আছে কি, দি টিচার্স। টিচার্স কি প্লুরাল আছে, অবশ্যই ভার্বটা কি হবে, প্লুরাল হবে। কি হলো, ওয়্যার হয়ে গেল। আচ্ছা, রুল নাম্বার 10, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এর ক্ষেত্রে অর, নর এবং বাট অলসো এর পরে যে নাউন বা প্রোনাউন থাকে তার নাম্বার পার্সন অনুসারে ভার্ব হয়। এখন অনেক সময় আইদার ডট ডট অর আমরা ইউজ করি সেন্টেন্সে সাবজেক্টে, অথবা আমরা ইউজ করি নট অনলি বাট অলসো, অথবা ইউজ করি নাইদার ডট ডট নর, এরকম কিছু কানেক্টর আমরা ইউজ করি। এই কানেক্টর গুলো দ্বারা যুক্ত দুটো নাউন, দুটো নাউন, এই দুটো নাউনের ভিতরে সেকেন্ড যে নাউনটা আছে, অর্থাৎ এই যে অর, আইদার অরের অর, নাইদার নরের নর, বা নট অনলি বাট অলসো এর বাট অলসো, এগুলোর পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে, এখানে যেমন নাইদার দি মুন নর দি স্টার্স, এই দি স্টার্স, এই স্টার্চের সাবজেক্ট, সরি, এই স্টার্স, স্টার্স এর নাম্বার পার্সন অনুসারে এখানে আপনার ভার্ব বসাতে হবে। তো এখানে দি স্টার্স, স্টার্স এর সাথে কি আসবে, অবশ্যই প্লুরাল ভার্ব আসবে, যেটা হচ্ছে আর। নাইদার দি মুন নর দি স্টার্স আর ভিজিবল টুডে। আজকে আমি 10টা নিয়মই পড়ালাম। সামনের ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আরো এরকম 10টা করে অ্যাড প্রভারটা কমপ্লিট করে দিতে। এখন একাডেমিক প্রেশারের জন্য আমি রেগুলার অতটা ভিডিও দিতে পারি না। তারপর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক কাজে দিবে। আ আপনাদের টাকা দিয়ে এক্সট্রা টিউশন রাখার দরকার হবে না যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন। এখন ফ্রি জিনিস, ফ্রি জিনিসের গুরুত্ব অবশ্যই একটু কম। তারপর একটু গুরুত্ব দিয়ে ভিডিওগুলো দেখবেন। চ্যানেলে অনেক টপিকের উপর অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আশা করি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে গুরুত্বপূর্ণ দুটো ভিডিওর লিংক দেওয়া থাকবে। আপনারা ওগুলো দেখে নিবেন। আসসালামু আলাইকুম।